স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন। তারপর থেমে থেমে বললেন, ওলাইতলার বাগান বাড়ি? আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন? কিন্তু কেন? মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন, তার একজন ম্যানেজার দরকার। 300 টাকা মাইনা, কেমন, তাই নয় কি? তারাও এই কথা বলেছিল। কারা? আপনার আগে যারা ম্যানেজারি করতে এসেছিল। গেল 8 হপ্তায় 8 জন লোক এই স্টেশনে নেমে ওলাইতলার বাগান বাড়িতে গেছে, কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি। বুঝলেন মশাই, তারা কেউ আর ফেরেনি। তার মানে টানে জানি নে, প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারেই, আর ঠিক সন্ধ্যা 6টার গাড়িতে। আশ্চর্য কথা, 8 হপ্তায় 8 জন! জমিদার কৃতান্ত চৌধুরীর কত ম্যানেজারের দরকার? আমার বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। শুধালুম, আচ্ছা, এই জমিদার বাবুকে আপনি চেনেন? তবে তার নাম শুনেছি। অল্পদিন হলো এখানে এসে ওই বড় বাগান বাড়িখানা কিনে তিনি বাস করছেন। তার সম্বন্ধে নানান কানাঘুষো শুনছি। আজ পর্যন্ত গাঁয়ের তাকে কেউ দেখেনি। দিনের বেলায় ওই বাগান বাড়িখানা বড় বাড়ির মতো পড়ে থাকে, কেবল রাত্রেই তার ঘরে আলো জ্বলে। লোকজন কেউ দেখা যায় না। ও বাড়ির সবই অদ্ভুত। আজ অমাবস্যা, আকাশে চাঁদ উঠবে না, তার উপরে মেঘের পর মেঘ জমে আছে। ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আসতে আর দেরি নেই। ওলাইতলার বাগান বাড়ির দিকে অগ্রসর হবার উপক্রম করলুম। স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার মনে করলুম না। লোকটার মাথায় বোধহয় ছিট আছে, নইলে এমন সব আজগুবি কথা বলে? স্টেশন মাস্টার ডেকে বললেন, মশাই, তাহলে নিতান্তই যাবেন? এরকম তো মনে করছি। তাহলে পথ ঘাট একটু দেখে শুনে যাবেন। ওলাইতলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গোরস্থান আছে। আগে সেখানে খ্রিস্টানদের গোর দেওয়া হতো। গোরস্থানের নাম ভারী খারাপ। সন্ধ্যার পর সেদিকে কেউ যেতে চায় না। আমি আর থাকতে পারলুম না, বললুম, মশাই মিথ্যে আমায় ভয় দেখাচ্ছেন। আমি কাপুরুষ নই, দরকার হলে ওই গোরস্থানে শুয়েই আমি রাত কাটাতে পারি। অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমন ভাবে তাকায়, সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কিন্তু ওখানে যে কি বিপদ লুকিয়ে আছে ঘুণাক্ষরেও বুঝতে পারিনি। দামোদর নদীর ধারে ওলাইতলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি। মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। দেউড়িতে দারবানের কোনো সাড়া না পেয়ে ফটক ঠেলে ভেতরে গিয়ে ঢুকলুম।
আমার হাতে ছিল একটি হ্যারিকেন লণ্ঠন। তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগোতে লাগলুম। অনেক কালের পুরনো বাগান, এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত। পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানায় তার জল নজরে পড়ে না, ঘাটগুলোও ভেঙে গিয়েছে। বাড়িখানার অবস্থাও তথৈব চ, ভাঙা জানলা, ভাঙা থাম, চুনবালি সব খসে পড়েছে। যে জমিদার ৩০০ টাকা মাইনে দিয়ে ম্যানেজার রাখবেন, এইখানে তার বাস। মনে খটকা লাগলো। অসংখ্য ঝিঁঝি পোকার আর্তনাদ ছাড়া কোথাও জনপ্রাণীর সাড়া নেই, অথচ বাড়ির ঘরে ঘরে আলো জ্বলছে। একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম, বাড়ি থেকে আছেন? সামনের ঘর থেকে মোটা গলায় সাড়া এলো, ভেতরে আসুন। ঘরের ভেতরে ঢুকলুম। মস্ত বড় ঘর, কিন্তু কোণে কোণে মাকড়সার জাল, দেয়ালে দেয়ালে কালি ঝুল, মেঝেই ১ ইঞ্চি পুরু ধুলো, একটা ময়লা রং ওঠা টেবিল, ৩খানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবাব নেই। তখন যার সাথে আমার দেখা হলো, অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরাজীর্ণ বুড়ো লোক আদুর গায়ে একখানা চেয়ারের উপর বসে আছে। তার বুকের সব কখানা হাড় গোনা যায়। বুড়ো কথা কইলে ঠিক যেন হাড়ির ভিতর থেকে তার গলার আওয়াজ বেরুল। সে বললে, আপনি আপনি কাকে চান? জমিদার কৃতান্তবাবুকে। ও নাম আমারই। আপনার কি দরকার? আপনি একজন ম্যানেজার খুঁজছেন, তাই। বুঝেছি, আর বলতে হবে না, বসুন। কৃতান্তবাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ ঘর ঘর করে গর্জে উঠল। কৃতান্তবাবু ক্রুদ্ধস্বরে বললেন, ও কি, সঙ্গে কুকুর এনেছেন কেন? কামড়াবে নাকি? রোভারকে এক ধমক দিল। রোভার! সে গর্জন বন্ধ করল বটে, কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ সন্দিগ্ধ চোখে কৃতান্তবাবুর চোখের পানে তাকিয়ে রইল। বিরক্তভাবে কৃতান্তবাবু বললেন, ও কুকুর টুকুর এখানে থাকলে চলবে না, ওকে এখনই তাড়িয়ে দিন। আমি বললুম, তাড়ালেও ও যাবে না। রোভার আমাকে ছেড়ে এক দণ্ডও থাকে না। রাত্রেও ও আমার সঙ্গেই ঘুমোয়। রাত্রেও ও বেটা আপনার সঙ্গে ঘুমোয়? কি বিপদ, কি বিপদ! বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন। রোভার রাত্রে আমার সঙ্গে ঘুমোবে শুনে কৃতান্তবাবুর এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলুম না। খানিকক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, আপনার খাওয়া শোয়ার ব্যবস্থা করে আসি। সেই জন্যে আপনার ব্যস্ত হওয়ার দরকার নেই। আগে যে জন্য এসেছি সেই কথাই হোক না। আজ আমার শরীরটা ভালো নেই, কথাবার্তা সব কাল সকালেই হবে। এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন। খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন, আসুন, সব প্রস্তুত।
তার পিছনে পিছনে অগ্রসর হলুম। মস্ত উঠান ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় গিয়ে উঠলুম। বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা, ধুলো আর জঞ্জালের স্তূপ, চামচিকে আর বাদুড়ের আনাগোনা। একটা চাকর বাকর পর্যন্ত দেখা গেল না। নির্জন বাড়ি যেন খাঁ খাঁ করছে। একটা ছোট ঘরে গিয়ে ঢুকলুম। সে ঘরখানা বেশি নোংরা নয়। একপাশে ছোট একখানা চৌকি, তার উপরে বিছানা পাতা, আর একপাশে থালায় খাবার সাজানো রয়েছে। কৃতান্তবাবু বললেন, এখনই খেয়ে নিন, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে। নানান কথা ভাবতে ভাবতে মাথা হেঁট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি কৃতান্তবাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন, আর তার কোটরগত দুই চক্ষুর ভিতর থেকে যেন দুটো অগ্নিশিখা জ্বলছে। আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল। যেন মানুষের চোখ যে এমন জ্বলতে পারে আমি তা জানতাম না। ভয়ানক। কৃতান্তবাবু বললেন, আজ তাহলে আমি আসি, খেয়ে দিয়ে আপনি শুয়ে পড়ুন। বলে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, আর দেখুন, রাত্রে এ ঘরের জানলাগুলো যেন খুলবেন না। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপরে। বলতে বলতে থেমে গেলেন। থামলেন কেন? কি বলছিলেন বলুন না। ও ধারের জানলা খুললে গোরস্থান দেখা যায়। তা তা দেখা গেলেই বা? সেখানে হয়তো এমন কিছু দেখতে পাবেন বা এমন কিছু গোলমাল শুনতে পাবেন, রাত্রে মানুষ যা দেখতে কি শুনতে চায় না। আমি তার ছেলের হাসি হাসলুম। কৃতান্তবাবু বললেন, হ্যাঁ, আর এক কথা, আপনার ওই বিশ্রী বুলডগটাকে বেঁধে রাখবেন। কুকুর অপবিত্র জীব, রাত্রেও যে বিছানায় গিয়ে উঠবে, এটা আমি পছন্দ করি না, বুঝলেন? আচ্ছা। কৃতান্তবাবু বেরিয়ে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা আমি পূর্ণ করিনি। রাত্রে রোহার বিছানার উপরে আমার সঙ্গেই শুয়েছিল, আর সে কারণেই আমাদের চ্যানেলের অ্যানালিটিক্স চেক করে আমরা দেখেছি আপনারা অনেকেই আমাদের চ্যানেলের গল্পগুলি আপনারা শুনতে পছন্দ করেন, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের আরও গল্প আমরা আপনাদের জন্য নিয়ে আসতে উৎসাহ পাব। ধন্যবাদ। অনেক রাত্রে দারুণ যাতনায় আমার 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 ঘুম ভেঙে গেল। কি যেন কে আমার গলা টিপে ধরেছে। দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপরে ক্রমেই বেশি জোর করে চেপে বসতে লাগলো। প্রাণ 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 যখন যায় আচম্বিতে আমার গলার উপর থেকে সেই মারাত্মক হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল।
নীরব একটা ঝটাপটি ও হুড়োহুড়ির শব্দ। কিন্তু কিন্তু তখন সেদিকে মন দেওয়ার আমার সময় ছিল না। গলার টিপুনির ব্যথায় তখন আমি তখন তখন আমি ব্যথায় ছটফট করছি। আহ, 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 ব্যথা 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 যখন একটু কমলো, তখন তখন ঘর স্তব্ধ। তাড়াতাড়ি উঠে বসলাম। আলোটা নিভে গিয়েছিল। আবার জ্বাললুম। কিন্তু কিন্তু যে আমার গলা টিপে ধরেছিল ঘরের ভিতরে, সেও নেই। আর আর বিছানার উপরে রোভারও নেই। রোভার, রোভার, রোভার! অনেকবার অনেকবার ডাকলুম, কিন্তু তার কোনো সাড়া পেলুম না। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত 1টা বেজে গেছে। দরজা দিয়ে বাড়ির ভিতর দিকে তাকিয়ে দেখলুম অন্ধকার অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সে ঘরের অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে। সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের উপরে লাফিয়ে পড়বার জন্যে প্রস্তুত হয়ে আছে। ছট করে দরজাটা আবার বন্ধ করে দিলুম। ঘরের এই দরজাটা আগে বন্ধ করে শুয়েছিলুম, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে ঘরে ঢুকেছিল? ঘরের এই দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলুম, কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে এই ঘরে ঢুকেছিল? এদিক ওদিক তাকিয়ে ঘরের ভিতরে আর একটা দরজা আবিষ্কার করলুম। ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে ভীষণ একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল। আলোটা তুলে ভালো করে দেখলুম সে কি ভীষণ দৃশ্য! ঘরের মেঝেতে রাশি রাশি হাড়, মরার মাথার গুলি আর রক্ত মাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে। একদিকে একটা কাঁচা মরার মুন্ডু মাটির উপরে হাঁ করে রয়েছে। ধুম করে দরজাটা আবার বন্ধ করে দিলুম। এ আমি কোন পিশাচের খপ্পরে এসে পড়েছি? হ্যাঁ, আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি ঘরের জানলাগুলো খুলে দিলুম। বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড় হুড় করে বৃষ্টি পড়ছে, আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে, আর বোঁ বোঁ করে জোড়ো হাওয়া ছুটছে। আর ও কি! বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনের তাল গাছটার তলায় কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে। হ্যাঁ, ঠিক যেন একটা ছোট ল্যাংটো ছেলে। হ্যাঁ, সে লাফিয়ে লাফিয়ে নাচছে আর গান গাইছে। ধিনটা ধিনা পচানো না, হাড় ভাতে হাত জড়িয়ে দে না, চোষনা হাড়ের চুষি কাটি, রক্ত চেঁচে পুছে নে না। মামদো মিয়া শ্যাওড়া গাছে মরার মাথার উকুন আছে, পেতনি দিদি একলা নাচে, তা না নানা ডিম তেড়ে না, গোবরে পোকার চাটনি খেয়ে শাক চুন্নি আসছে ধেয়ে, স্কন্দ কাটার পানে চেয়ে
মুখখানা তা যায় না চেনা। হাড় খাবো আর মাংস খাবো, চামড়া নিয়ে ঢোল বাজাবো, দাঁতের মালাই বউ সাজাবো, নইলে যে ভাই মন মানে না। ঠ্যাং তুলে ওই গোভূত ছোটে, গোর থেকে পাপ হুমড়ো ওঠে, চোখ দিয়ে তার আগুন পাটে। এই বেলা চল লম্বা দেনা, দিনটা দিনা, দিনটা দিনা, তা না না না, ডিম দেরে না। গান হঠাৎ থেমে গেল, আবার বিদ্যুৎ চমকালো, কিন্তু ছোমরাটাকে আর তালতলায় দেখতে পেলুম না। কে এ? গায়ের কোনো ঘর হারা পাগলা ছেলে নয়তো? তাই হবে, কিন্তু সে বেয়ারা গান থামলে কি হয়? চারদিককার সেই আধার সমুদ্র মথিত করে আরও কত রকমের আওয়াজই যে ঝোড়ো হাওয়ার প্রলাপের সঙ্গে ভেসে আসছে। কখনো মনে হয় একদল আদরের শিশু ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে, কখনো শুনি আড়াল থেকে কে খিলখিল খিলখিল করে হাসছে, মাঝে মাঝে কে যেন ঝমঝম করে মল বাজিয়ে যাচ্ছে আর আসছে। থেকে থেকে এক একটা আলিয়া আনাগোনা করছে, তাদের আশেপাশে কারা যেন ছায়ার মতো সরে সরে যাচ্ছে, এবং বাগানের কোথা থেকে একটা হুলো বেড়াল একবারও না থেমে কেবল চেঁচাচ্ছে। আজকে এখানে রাজ্যের ভূত প্রেত দৈত্য দানা এসে জড় হয়েছে না? ভয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। যা দেখছি, যা শুনছি, সমস্তই অলীক কল্পনা। ও আবার কে? ঘরের দরজাকে ঠেলছে। আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল। জানি না দরজার পাশে দাঁড়িয়ে কোন বিকট বিভৎস মূর্তি আমার জন্য অপেক্ষা করছে। আবার কে দরজা ঠেললে? আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল। তারপরে আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে কুকুরের ডাক। রক্ষে পাই, এই যে আমার রোবারের ডাক। রোবার। ছুটে গিয়ে দরজা খুলে দিতেই রোবার এসে এক লাফে আমার বুকের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। এই নির্বান্ধব ভুতুরে পুরীতে রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। রোবার বেটা, রোবার হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল। তার মুখময় রক্ত লেগে রয়েছে। অবাক হয়ে ভাবছি, এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলুম। জানলার ধারে গিয়ে দেখি ৬-৭টা লণ্ঠন নিয়ে ১৪-১৫ জন লোক বাড়ির দিকেই আসছে। তাদের পোশাক দেখেই বুঝলুম তারা পুলিশের লোক, এবং তাদের ভিতর সেই স্টেশন মাস্টারকেও যখন দেখলুম তখন আর আমার বুঝতে বিলম্ব হলো না যে থানায় খবর দিয়েছেন তিনি মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লুম। পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে গোলমাল করছিল।
ব্যাপার কি? ভিড় ঠেলে ভিতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিকলিকে রোগা হাড় বের করা দেহটা সিঁড়ির তলায় গড়াগড়ি দিচ্ছে। তার চোখ দুটো কপালে উঠেছে এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্তবাবু আর ইহলোকে বর্তমান নেই, এবং কৃতান্তবাবুর গলদেশে মস্ত একটা গর্ত, তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে। এতক্ষণে বুঝলুম রোভারের মুখে রক্ত লেগেছে কেন। তাহলে তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল। তারপর রোভার তার টুঁটি কামড়ে ধরে এই যাত্রার মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে। স্টেশন মাস্টার দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, কিন্তু এ কি অসম্ভব কাণ্ড! ইন্সপেক্টর বললেন, আপনি কি বলছেন? স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের উপরে ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন, না, কোনোই সন্দেহ নেই, এ হচ্ছে এ গাঁয়ের ভুবন বসুর লাশ। ঠিক 2.5 মাস আগে ভুবন বসু কলেরায় মারা পড়েছে, কিন্তু তার দেহ দাহ করা হয়নি, কারণ তার লাশ চুরি গিয়েছিল। আপনারা শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে আজকের গল্প ওলাইতলার বাগান বাড়ি। গল্পের সূত্রধর ও বিভিন্ন চরিত্রে আমি আপনাদের সাথে ছিলাম সতীশ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা এরকম আরও গল্প নিয়ে আসতে উৎসাহ পাব। ধন্যবাদ।